দ্য বং গল্পের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। এমন কিছু নির্দেশ থাকে যা না মানলে মানুষের জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। মানুষের কৌতূহল মানুষকে সেই দুর্ভোগের দিকে নিয়ে যায়। আজকে দ্য বং গল্পের বিশেষ গল্প মনোজ বসুর লেখা ঘাড় বাঁকা পরেশ। পরেশকে দেখেছেন? একবার দেখলে আর ভোলা যাবে না। ঘাড় বাঁদিকে বাঁকানো, ভালো সার্জেন দিয়ে অপারেশন করিয়েছে, একবার নয় 3-3 বার। বাঁকা ঘাড় সোজা হয়নি, হবে না জানা কথা, কিন্তু মন বোঝে না, অকারণ অর্থ নষ্ট। শুনুন বলি, সোজা ঘাড় কেমন করে বাঁকলো। পরেশের বউ বনেদি ঘরের মেয়ে, ভাই নেই, 4 বোন তারা। মায়ের যা ছিল 4 বোন ভাগ করে নিয়েছে। সেরিব্রাল থম্বোসিসে পরেশের বউ হঠাৎ মারা গেল। রোগের শুরু থেকেই অচেতন, মরার আগে একটি কথাও বলে যেতে পারেনি। 2 ছেলে 1 মেয়ে, বিধবা দিদি আছেন সংসারে। দিদির ওপর ছেলে মেয়ের ভার চাপিয়ে পরেশ হিমালয়ের উদ্দেশ্যে বেরুল। লোকে বলছে, আরে পত্নী শোকে বিবাদী হয়ে গেল। বনে জঙ্গলে অহরহ ঘুরে বেড়ায়, সাধু সন্ন্যাসী সিদ্ধ পুরুষদের খবর পেলেই চলে যায় সেখানে, যত দূর যত দুর্গমই হোক না সে জায়গা। সৎ প্রসঙ্গ হয়, পরলোক ঘটিত ব্যাপারগুলো পরেশ বেশি করে জানতে চায়। একটা সন্ধান পেতে চায় সে বউয়ের কাছ থেকে। মণিমাণিক্য খচিত পুরনো জড়োয়ার হার একটা লক্ষাধিক টাকা দাম। শাশুড়ি ঠাকুরন চুপি চুপি তাকে দিয়েছিলেন। অন্য সবকিছু পাওয়া গেল, কিন্তু জড়োয়ার হার বউ যে কোথায় রেখে গেছে, ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মিলল না সেটা। বের করে দিয়ে যাক একবার এসে। আশা নিতান্তই যদি অসম্ভব হয়, জিনিসটা কোথায় আছে জানিয়ে দিক একবার। ত্রিকালদর্শী এক মহাসাধুর বৃত্তান্ত শুনে পরেশ তার খোঁজে চলল। ভারী দুর্গম জায়গায় থাকেন তিনি। রাত থাকতে বেরিয়েছে, যাচ্ছে তো যাচ্ছেই। পাহাড় জঙ্গল কত যে পার হলো অবাধ নেই। অপরাহু বেলা অবশেষে পৌঁছে গেল পরেশ। দর্শনও মিলল। ভক্তিতে গদগদ হয়ে সে সাধু মহারাজের পদবন্দনা করল এবং একতাল মিছরি ও রকমারি ফলমূল মিষ্টান্ন পাদপদ্মে নিবেদন করে বসে আছে আশীর্বাদ লাভের প্রত্যাশায়। পরেশের পানে মহারাজ একদৃষ্টে তাকিয়ে আছেন, শব্দ সাড়া দেন না কিছুই। অবস্থা দেখে আখড়ার 2 নম্বর সাধু চোখ টিপে পরেশকে কাছে ডেকে বললেন, আগে উনি হলেন মমি বাবা, তার জন্য ভাবনা নেই। মহারাজ অন্তর্যামী, মনের আশা খুলে বলতে হবে কেন? উনি মন থেকে টেনে বের করে যথাবিহিত ব্যবস্থা করেছেন, করা হয়েই গেছে হয়তো এতক্ষণে। এহেন পাইকারি আশ্বাসে পরেশ তৃপ্তি পায় না। অতঃপর পরেশ সাধু মহারাজের একটি চেলার সাথে জমিয়ে গল্প আরম্ভ করলেন। মহারাজ বাবার ইহলোক ও পরলোক ঘটিত বিবিধ তাজ্জব ক্রিয়াকর্ম শুনতে লাগলেন। দস্তুর মতো রোমাঞ্চক। বিশ্বাস করো আর চাই না করো, গল্পের সমাপ্তির আগে কার সাধ্য উঠে পড়ে। কতক্ষণ কেটে গেছে পরেশের হুঁশ নেই। গুম 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 করে মেঘ গর্জন করতে শুরু করেছে। সচকিত হয়ে সে আকাশের দিকে তাকায়। সর্বনাশ, মেঘে আকাশ ঢেকে গেছে একেবারে। এ মতাবস্থায় পরেশ আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেখান থেকে উঠে পড়ল এবং পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নামতে লাগলো। উঠতে সময় যা লেগেছে, নেমে পড়তে কষ্ট কম। ঘোর অন্ধকার। সে এমন পথ তো পথ নিজের হাত পাগুলো চেনা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। হঠাৎ অঝোরে বৃষ্টি নেমে এলো, সঙ্গে ঝোড়ো বাতাস। ক্ষণে ক্ষণে গাছতলায় আশ্রয় নেয়, বৃষ্টি কমলে আবার হাঁটে। কতক্ষণ ধরে এমনই যাচ্ছে তার কোনো খেয়াল নেই। শঙ্কা জাগলো, দুর্যোগের মধ্যে পথ ভুল করেনি তো পরেশ। জনপ্রাণী দেখা যায় না,
যে জিজ্ঞাসা করে নেবে। বৃষ্টি থামলো অবশেষে। হঠাৎ দেখা যায় সামান্য দূরে দীর্ঘ দেহ একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং সে অতি দ্রুত চলেছে। পরে সেই ব্যক্তিকে লক্ষ্য করে ডাকলো, ও মশাই, শুনছেন? ঋষিকেশ আর কদ্দূর? মশাই গো, পথ হারিয়ে ফেলেছি, মারা পড়বো। এবার একটা আশ্রয় কোথায় পাই বলে দিন। এদিকে কোথায় ঋষিকেশ? পাহাড়ের একেবারে উল্টো দিকে। সারা রাত হেঁটেও ঋষিকেশ পাবি নে। যাবে কোথায়? অ্যান্টিবায়োটিক কারখানার কাছাকাছি গেলেই সেখান থেকে চিনে আমি আপন ডেরায় চলে যেতে পারবো। লোকটি তখন সদয় হয়ে বলে, আমি ওদিকেই যাচ্ছি, চলে আয় আমার পিছু পিছু। আসতে চলুন মশাই, এত জোর যে পেরে উঠিনি আমি। জোরে কে বললো তোকে? আসতেই তো যাচ্ছি রে। জোরে যাওয়া দেখতে চাস? আগে না, যা দেখছি এতেই চক্ষু ছানা বড়া। বয়স হয়ে গেছে, ছোটাছুটি আর পেরে উঠিনে। তা কত বয়স তোর শুনি? আগে 50 ছুঁই ছুঁই করছি। এই বয়সে এরাম করছিস? আমার বয়স কত জানিস? 350 সঙ্গে 150 বছর। আর তুই এই বয়সেই থপথপিয়ে চলিস? সেটা বয়সের জন্য নয় রে, গুচ্ছের হাড় মাংস চর্বি বই বেড়াচ্ছিস। দেহখানি পাল্লায় তুলে নিলে ওজনে 1.5 মণ 2 মণ দাঁড়াবে তোর। এত বোঝা চেপে থাকলে ছোটাছুটি হয় না। যখন বেঁচে ছিলাম আমারও ওই রকম ছিল রে। বাতে ধরেছিল, হাঁটতেই পারতাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতাম। কি রে, তুইও মরতে চাস? হাঙ্গামা নেই রে, গলা টিপে 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, দেখতে পাবি কি মজা তখন। মন্না রে মন্না। বেঁচে থাকার ঝঞ্ঝাট কত, দেহ বয়ে বেড়ানোর মুটো গিরি তো আছেই। আবার যা দিনকাল, ওই দেহটা ধারণ করে থাকাই বড় চারটিখানি কথা নয়। মাছ তরকারি, চাল ডাল, অগ্নিমূল্য। মরার মজা বুঝে নিয়েছি মশাই, কিন্তু 3 ছেলে মেয়ে আমার পায়ের শিকল। আমি নিজে ফুর্তিতে থাকবো, কিন্তু বাচ্চারা যে ভেসে যাবে একবারে। মরাটা এখন মুলতবি থাক। দয়া করে আপনি ঋষিকেশের কাজ বরাবর পৌঁছে দিন। চিরকাল আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আচ্ছা চল তবে। এমনি ছুটে পারবি নে, আমি তোর হাত ধরে ছুটিয়ে নিয়ে যাচ্ছি। তো তোর হাতে লোহা আছে নাকি রে বেটা? পরেশের গলায় গুচ্ছের মাদুলি। পরেশের খেয়াল হলো একটা তার মধ্যে লোহারই বটে। লোহার মাদুরি ছিঁড়ে ফেলে দিল সে। লোকটি বলল, হাতটা পুড়ে গেল আমার। লোহায় আমাদের ভারী ভয়। লোহা চুলে আগুনের মতো ছ্যাঁকা লাগে। আর একটা জিনিস তোকে মানা করে দিচ্ছি, আমার সঙ্গে যতক্ষণ আছিস সামনে ছাড়া কোনোভাবে পিছনের দিকে তাকাবি নে। ডাইনে বাঁয়ে পিছনে কোনো দিকে নয়, খবরদার। যেই না লোকটি পরেশের হাত এঁটে ধরেছে, পরমাশ্চর্য ব্যাপার, পরের সঙ্গে সঙ্গে পাখির মতো হালকা হয়ে গেল। লোকটি পরেশের হাত ধরে নিয়ে যাচ্ছে। পাহাড়ের উপর দিয়ে ঘন জঙ্গল ভেদ করে চলেছে। গাছপালা গায়ে বাঁধে না, শক্ত পাথরের ঘা লাগে না। ঝর্ণার পথে পড়লে 2 পা একত্র করে ভাসতে ভাসতে স্বচ্ছন্দে পার হয়ে যায়। শাঁসা করে লোকটি উঁচু পাহাড়ের উপর দিয়ে নিয়ে এলো পরেশকে। নিচে আঙুল দেখায়, আলোর সারি সেখানে দেখা যায়। লোকটি বলে, কি রে, চিনতে পারছিস? ঋষিকেশের অ্যান্টিবায়োটিক কারখানা। এবারে যেতে পারবি তো? যা, এবার নেমে যা এখান দিয়ে। আমিও বাড়ি এসে গেছি, ঢুকে পড়বো এখন। যে আগে বড্ড বাঁচিয়ে দিলেন আপনি আজ। আপনার বাড়িটা কোথায়? কেন, এই পাহাড়ের নিচে।
তোর কি দরকার? তুই চলে যা। লোকটি হাত ছেড়ে দিল পরেশে। পরেশ তত্তর করে নেমে যাচ্ছে। ঘাড় ফিরিয়ে পরেশ দেখল লোকটা যেখানে এইমাত্র দাঁড়িয়ে কথা বলছিল সেই পাহাড় দুই দিকে দুখণ্ড হয়ে পড়েছে। সেই ফাঁকের ভিতর দিয়ে পাতাল তল অব্দি নজর যায়। পথঘাট ঘরবাড়ি সেখানে, কতজন লোক কিলবিল করছে যেন। সেই ফাঁকের ভেতরে গিয়ে লোকটি ঢুকে পড়ল, আর ঝিনুক যেমন তার ধারামুখ বন্ধ করে, ফাটা পাহাড় দুটো ঠিক তেমন ভাবেই জুড়ে গেল। নিচে অদূরে অ্যান্টিবায়োটিক কারখানা বিদ্যুতের আলোয় ঝলমল করছে। কারখানার পাশ দিয়ে থপ থপ করে পা ফেলে একলা পরেশ আস্তানায় ফিরছে। পাহাড় ফাটার আওয়াজে পরেশ যেই ঘাড় ফিরিয়েছিল একপাশে, লোকটির কথা মনে ছিল না তার। সেই ঘাড় কিছুতেই আর সোজা হলো না। পরেশের মুখ গেল বাঁদিকে বেঁকে।